টাইম ট্রাভেলের মুভি তো অনেকেই দেখেছো, কিন্তু কেমন হতো যদি তুমি কোনো একদিন একটা টাইম লুপের মধ্যে আটকে যেতে। ধরো সকাল হলো আর তুমি কাজে বেরিয়ে পড়লে, কিন্তু দেখা গেল বিকেল হওয়ার সাথে সাথেই আবারও তুমি ঠিক সকালের ঘুম থেকে উঠে পড়লে। ব্যাপারটা কি অদ্ভুত, তাই না? ঠিক এমনই ভাবে আব্দুল নামের এই ছেলেটার সাথে ঘটতে থাকে এক অদ্ভুত টাইম লুপের ঘটনা। কিন্তু এই ঘটনা তাকে এমন এক রহস্যের মধ্যে দিয়ে নিয়ে যায় যা তোমরা কল্পনাও করতে পারবে না। ভাইরে ভাই, এ এমন এক মুভি যার রীতিমতো হলিউডের যে কোনো মুভির কাহিনীকে টেক্কা দিতে পারবে। এক কথায় পুরোই মাস্টারপিস একটা মুভি। বলছিলাম তামিল ইন্ডাস্ট্রির এক অসাধারণ মুভি মান্নাড়ুর কথা, যেখানে প্রথম থেকেই এত লেভেলের টুইস্টে ভরা যে তুমি এক সেকেন্ডের জন্য চোখ সরাতে পারবে না। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে দিয়ে শুরু করা যাক আজকের মাইন্ড ব্লোয়িং মুভিটার এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আমরা চেন্নাইয়ের একটা প্লেনের দৃশ্য দেখতে পাই। প্লেন ছাড়ার সময় হয়ে যাওয়ার পরেও প্লেন না ছাড়ার কারণে যাত্রীরা বেশ উদ্বিগ্ন হয়েছিল। ভানাক্কারাম নামের এক মন্ত্রী এয়ার হোস্টেসকে ডেকে এই বিষয়ে জানতে চাইলে সে জানায় যে আমাদের একজন ভিআইপি প্যাসেঞ্জার এখনো বাকি আছে আর আমরা তার জন্যই অপেক্ষা করছি। এই সব শুনে ভানাক্কারাম অবাক হয়ে বলে যে কি ব্যাপার, আমার চেয়ে তো ভিআইপি এখানে কে হতে পারে। ঠিক তখনই আমাদের হিরো আব্দুল খালেককে আমরা দেখতে পাই। আব্দুল দুবাই থেকে একটা প্লেনে করে চেন্নাই এয়ারপোর্টে এসে হাজির হয়। এরপর এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে গাড়িতে করে কারামারায় যাওয়ার প্লেনের কাছে নামিয়ে যায়। আব্দুল ভিতরে ঢুকতেই ভানাক্কারাম তাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে বলে যে আমি চেন্নাইয়ের পার্লামেন্টে আছি, পুরো ইন্ডিয়া আমার কন্ট্রোলে, আপনার কোনো সাহায্য লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আসলে ভানাক্কারাম মনে করেছিল যে আব্দুল হয়তো কোনো ইন্টারন্যাশনাল ভিআইপি, তাই সে নিজ থেকে আব্দুলের সাথে ভাঙাচোরা ইংলিশ কথা বলে পরিচিত হয়ে নেয়। আব্দুল তাকে ধন্যবাদ জানিয়ে নিজের সিটে গিয়ে বসে এবং তার পাশের সিটের ছেলেটাকে বলে রাখে যে সে একটু শান্তিতে ঘুমোতে চায়, তাই কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। এর কিছুক্ষণ পরেই আব্দুলের ঘুম ভেঙে যায় কোনো এক মেয়ের মন্ত্র পড়ার শব্দে। তার পাশের সিটের মেয়েটা তার হাত শক্ত করে চেপে ধরে মন্ত্র জপ করছিল। আব্দুল মেয়েটাকে জিজ্ঞেস করে সে কি প্রথমবার প্লেন উঠেছে কিনা। মেয়েটা বলে না, সে এর আগেও 4-5 বার উঠেছে, কিন্তু তার সবসময় প্লেনে উঠলে একটা ভয় কাজ করে। আব্দুল তাকে বলে যে আরে এত চিন্তা করো না, মরার টাইম হলে আমরা ঠিকই মরবো। যাই হোক, এমন ধরনের মোটিভেশন শুনে সে বেশ ইমপ্রেসড হয়ে পড়ে। এরপর তারা দুজনে একে অপরের সাথে পরিচয় হয় আর এইখানেই আমরা জানতে পারি যে মেয়েটার নাম হচ্ছে সীতা। সীতা আব্দুলের নাম শুনে জিজ্ঞেস করে যে সে মুসলমান কিনা। আব্দুল জানায় হ্যাঁ আমি মুসলিম, তবে তোমার কি মুসলিম কারোর সাথে পরিচিত হতে অসুবিধা আছে? সীতা জানায় আরে না, এমনটা না, আমার অনেক মুসলিম ফ্রেন্ড আছে, এমনকি আমি যাচ্ছি আমার একটা মুসলিম ফ্রেন্ডের বিয়েতে অ্যাটেন্ড করতে। আব্দুলও বলে আমিও তো আমার ফ্রেন্ড জারিনার বিয়েতে অ্যাটেন্ড করতে যাচ্ছি। আর এখান থেকে তারা জানতে পারে যে তারা একই বিয়েতে অ্যাটেন্ড করতে যাচ্ছে। এরপর প্লেন ল্যান্ডিং করা হলে তারা যখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছিল তখনই তাদের একটু সামনে উপর থেকে একটা কাঁচ ভেঙে পড়ে আর পাশে দাঁড়িয়ে থাকা একটা বাচ্চা মেয়ের পায়ে একটা ছোট্ট কাঁচের টুকরো ঢুকে যায়। তবে আব্দুল এটা দেখে আশ্বস্ত হয় যে বাচ্চাটার খুব একটা ক্ষতি হয়নি। এরপর তারা নিজেদের ব্যাগ কালেক্ট করতে দাঁড়িয়ে পড়ে। আব্দুলের ব্যাগ এসে পড়লেও সীতার ব্যাগ আসতে দেরি হচ্ছে দেখে আব্দুল তার সাথে দাঁড়িয়ে তার ব্যাগের জন্য অপেক্ষা করতে থাকে। সীতা আব্দুলকে বলে আপনার আমার জন্য অপেক্ষা করতে হবে না, আমার ব্যাগ আসতে হয়তো দেরি হবে। যবে সে জানায় আমরা তো একই জায়গায় যাচ্ছি, আমার ফ্রেন্ড আমাকে নিতে আসছে, তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো। সীতা প্রথমে কিছুটা ইতস্তত করে, কিন্তু তারপরে সে জানায় যে ঠিক আছে আমি যেতে পারি, তবে তার আগে তোমার প্যান কার্ড, আধার কার্ড এগুলো আমাকে দিতে হবে। আসলে সীতা এখানে আব্দুলকে বিশ্বাস করতে পারছিল না, তাই সে নিজের সাথে একটা ছবি তুলে তার ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে বলে যে এই ছেলেটার সাথে আমি বের হচ্ছি, যদি আমাকে খুঁজে পাওয়া না যায় তাহলে ভেবে নেবে এই ছেলে আমাকে কিডন্যাপ করেছে। মানে বুঝতেই পারছো এই মেয়েটা কোন লেভেলের সিকিউর পাবলিক। যাই হোক, আব্দুলকে নিতে তার বন্ধু মূর্তি আর বাসায় এসেছিল। এখানে আব্দুল সীতাকে তার সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে সীতাও জরিনার বিয়েতে অ্যাটেন্ড করতে এসেছে এবং মজার ব্যাপার হচ্ছে সে বর পক্ষের গেস্ট। তবে এই কথা শুনে আব্দুলের বন্ধু মূর্তি কেন যেন কিছুটা আপসেট হয়ে যায়। এরপর তারা গাড়িতে করে জরিনার বিয়ের ভ্যানুর দিকে রওনা দেয়। অন্যদিকে আমরা তামিম বানান নামের এক মন্ত্রীকে দেখতে পাই যে গাড়িতে করে জরুরি একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছিল। তবে একটা ট্রাকের কারণে পথে জ্যাম লেগে যাওয়ার কারণে সে হেঁটেই অফিসের দিকে রওনা হয়। কিন্তু কিছুক্ষণ পর আব্দুল রাও সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই এক ট্রাফিক পুলিশ তাদেরকে আটকে দিয়ে বলে যে সামনের পথ বন্ধ, কারণ এখানে তামিম বানান নামের এক মন্ত্রীর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই তারা যেন অন্য রাস্তা দিয়ে যায়। এসব শুনে বাধ্য হয়ে আব্দুলরা একটা অন্য পথ ধরে বিয়েতে পৌঁছায়। বিয়ে বাড়িতে অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। বিয়ের কোণে বরকে দেখে যতটা না খুশি হয়, আব্দুলকে দেখে তার চাইতে বেশি খুশি হয়ে পড়ে। এই বিয়েতে সীতা, আব্দুল সহ সবাই বেশ আনন্দ করতে থাকে। সবাই যখন বিয়ের আনন্দ করতে ব্যস্ত, ঠিক এরই মাঝে আব্দুল সীতাকে ডেকে তার হাতে একটা বোরকা দিয়ে বলে
এটা যেন সে জরিনাকে দেয়। সীতা বলে যে এটা জরিনা নিয়ে কি করবে। জবে সে জানায় আমরা একটা বোরকা গেম খেলবো। জরিনা আর অনেকগুলো মেয়েকে একসাথে বোরকা পরিয়ে দাঁড় করানো হবে আর বর্গে বলা হবে যে আসল কনেকে সেটা খুঁজে বের করা। এই সব কথা শুনে সীতা এক্সাইটেড হয়ে জরিনাকেও বোরকা দিয়ে আসে। এরপর বরের সাথে এই বোরকা গেমের ব্যাপারে সে কথা বলতে শুরু করে, কিন্তু বরের কথায় সে বুঝতে পারে যে এমন কোনো গেম হওয়ার কোনো কথাই ছিল না। আর তখনই দেখা যায় আব্দুলরা একটা বোরকা পরা মেয়েকে গাড়িতে তুলে নিয়ে কোথাও যেন পাগার পার হয়ে যাচ্ছে। এই সব দেখে সীতা বুঝতে পারে যে আব্দুলরা জরিনাকে কিডন্যাপ করেছে। তাই সে চিৎকার করে ব্যাপারটা সবাইকে জানিয়ে দেয়। সাথে সাথে জরিনার বাড়ির লোকেরা আব্দুলের পিছনে রওনা দেয়। এখানে তাদের ভালো একটা চেজ হয়, কিন্তু পথে একটা ট্রাক সামনে এসে পড়ায় আব্দুলরা সেখান থেকে যেতে পারলেও জরিনার বাড়ির লোকরা আটকে পড়ে। এই সুযোগে আব্দুলরা অন্য আর একটা রাস্তা ধরে রেজিস্ট্রি অফিসের দিকে রওনা দেয়। এবার পথে আব্দুল্লাহ কথা বলতে বলতে যখন গাড়ি ড্রাইভ করছিল ঠিক সেই সময় তাদের গাড়ির সামনে একটা লোক চলে আসে, যার কারণে লোকটা গুরুতর আহত হয়েছে দেখে আব্দুল্লাহ তাকে গাড়িতে তুলে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য যায়। কিন্তু ঠিক তখনই সেখানে কয়েকজন পুলিশ এসে হাজির হয়। জন নামের এক অফিসার তাদেরকে অনেক বকাবকি করতে থাকে আর পুলিশের ডিএসপি ধানুষ্কারকে কল করে বলে যে স্যার, রফিকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মনে হয় সে বাঁচবে না। আর এই কথা বলা মাত্রই কিছুক্ষণের মধ্যে ধানুষ্কার সেখানে এসে হাজির হয়। ভাই, এই ব্যাটা এন্ট্রি যেভাবে দেখিয়েছে হিরোর এন্ট্রিও এমন ছিল না। যাই হোক, ধানুষ্কারকে দেখেই আব্দুল তাকে বোঝানোর চেষ্টা করে যে এখানে তাদের কোনো দোষ নেই, তারা ঠিক গতিতে গাড়ি চালাচ্ছিল। তবে ধানুষ্কার তাদেরকে থামিয়ে দিয়ে সবার নাম জিজ্ঞেস করে। এরপর জনকে বলে যে সবার কাছ থেকে ফোন আর আইডি কার্ড নিয়ে নিতে, আর এরপর তাদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর দেখা যায় যে জন তাদের পুলিশ স্টেশনে না নিয়ে একটা পরিত্যক্ত স্থানে নিয়ে এসেছে। ভিতরে ঢুকেতেও আব্দুলরা সবাই অবাক হয়ে যায়, কারণ বাইরে থেকে কিছু বোঝা না গেলেও ভিতরে একটা পুরো পুলিশ স্টেশনের চাইতেও কম না। সেখানেই পাশে আব্দুল রফিককে পড়ে থাকতে দেখে বলে যে স্যার, ও তো এখনো বেঁচে আছে, আপনারা কেন তাকে হসপিটালে নিচ্ছেন না, আর এখানেই বা আমাদেরকে কেন নিয়ে আসা হয়েছে? এই সব শুনে ধানুষ্কার আব্দুলের কাছে এসে তাকে একটা থাপ্পড় মেরে জানায় যে ওভার স্পিডে গাড়ি চালিয়ে তুই একজনকে মেরে ফেলেছিস, আর এইখানে এসে তুই আমাকে নিয়ম দেখাস। এই বলে আব্দুলকে সে আরো কিছু মারতে গেলে মূর্তি চিৎকার করে তাকে থামতে বলে, যার ফলে ধানুষ্কার রেগে গিয়ে মূর্তিকে মারতে আসলে জরিনা তাকে বাধা দেয়। ধানুষ্কার বলে, তোমরা তো বিয়ে করার জন্য এসেছো তাই না, আমি তোমাদের বিয়ে করাবো। তবে আমরা রফিককে একটা কাজ দিয়েছিলাম, যেহেতু রফিক এখন মারা গেছে তাই এই কাজটা এখন তোমাদেরকেই করতে হবে, আর এই কাজটা দেওয়া হবে তোমাদের আব্দুলকে। এরপর সে জনকে বলে আব্দুলকে ভিতরে নিয়ে যাও, এবং ভিতরে যেতেই আব্দুল দেখতে পায় যে সেখানে দুজন মহিলাকে পুলিশ আটকে রেখেছে। তবে পুলিশরা তাকে আরো ভিতরে একটা রুমে নিয়ে যায়। সেখানে আব্দুলের ছবি আর নাম দিয়ে প্রেস রিপোর্টারের একটা আইডি কার্ড তৈরি করা হয়। এছাড়াও তার ছবি দিয়ে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাকে একজন টেরোরিস্ট হিসেবে প্রকাশ করা হয়। তার মানে তো তোমরা বুঝতেই পারছো এখানে আব্দুলকে দিয়ে নিশ্চয়ই বড় কোনো কিছু করার প্ল্যান চলছে। যাই হোক, তাদের প্ল্যান অনুসারে তারা আব্দুলকে নিয়ে সিএম এর একটা জনসভায় যায়। সেখানে একটা ব্যাগ আর ব্লুটুথ দিয়ে আব্দুলকে জন ভিতরে যেতে বলে। আব্দুলও বাধ্য হয়ে তাদের কথা মতোই তার কাজ করতে থাকে। তারা আব্দুলকে ভিতরের একটা ব্যারিকেডের সামনে দাঁড়াতে বলে। আব্দুল সেখানে দাঁড়ালে ধানুষ্কার তাকে ব্যাগে হাত দিতে বলে। আব্দুল ব্যাগে হাত দিতেই দেখতে পায় সেখানে একটা বন্দুক রয়েছে। তার মানে সে বুঝতে পারে এখানে তাকে কাউকে খুন করতে হবে। ঠিক সেভাবেই ধানুষ্কার বলে যে তুমি এখন সিএম কে গুলি করবে। আব্দুল তো এই সব শুনে পুরোই শকড হয়ে পড়ে। সে চায় না কোনোভাবেই এই সিএম কে হত্যা করতে, কিন্তু ধানুষ্কার তার কথা না শোনার কারণে মূর্তিকে শুট করে মেরে ফেলে, আর আব্দুলকে হুমকি দেয় যে যদি আব্দুল তার কথা মতো কাজ না করে তাহলে সে বাকি দুজনকেও মেরে ফেলবে। এই সব কাণ্ড দেখে আব্দুল কাঁপা কাঁপা হাতে তার বন্দুকটা বের করে সিএম কে শুট করে দেয়। আর এরপরেই ঠিক তখনই সেখানে শুরু হয় এক বিশাল হুলস্থুল। এরই মাঝে জন এবং বাকি পুলিশরা এসে আব্দুলকে চারিদিক থেকে ঘিরে ধরে। তারা আব্দুলকে বারবার বন্দুক নিচে নামাতে বলে, কিন্তু আব্দুল বলতে থাকে স্যার, আপনারাই তো আমাকে এখানে নিয়ে এসেছেন আর আমাকে সিএম কে খুন করতে বলেছেন, তাহলে এখানে আমার দোষ কোথায়? ঠিক তখনই পুলিশরা আর কোনো কথা না শুনে আব্দুলকে গুলি করে সেখানেই মেরে ফেলে। কি কাহিনীটা এখানে শেষ মনে হচ্ছে তাই না? তবে ভুল ভাবছো, এখানে আমাদের সিনেমার মেইন কাহিনী শুরু। কেননা ঠিক এর পরের দৃশ্যেই আমরা আব্দুলকে আবারও সেই প্লেনের মধ্যে দেখতে পাই।
আব্দুল হঠাৎ চমকে ঘুম থেকে ওঠে। পাশে এসে সীতাকে আবারও তার হাত চেপে ধরে মন্ত্র জপ করতে দেখে। এই সব কিছু দেখে আব্দুল তো বুঝতে পারছে না যে তার সাথে আসলে কি হচ্ছে। সে প্রথমে ভাবে যে হয়তো সে কোনো একটা স্বপ্ন দেখেছে, কিন্তু তার স্বপ্ন যে এত বাস্তব আর এই স্বপ্নে যে সে এই মেয়েটাকেই দেখেছে সেটা কিন্তু তার ঠিকই মনে আছে। তাই আব্দুল কিছুটা কনফার্ম করার জন্য মেয়েটাকে প্রশ্ন করে, আচ্ছা তোমার নাম কি সীতা? এই কথা শুনে সীতা প্রচন্ড অবাক হয়ে যেয়ে বলে, আরে আপনি আমাকে জানেন কিভাবে? আপনি কি আমাকে ফলো করছেন? জবে আব্দুল জানায়, না, আমি তো আগেই তোমার সাথে প্লেনে দেখা করেছি, তুমি আমার হাত ধরে আছো ঠিক আগের মতোই। তুমি না জরিনা নামের একটা মেয়ের বিয়েতে অ্যাটেন্ড করতে যাচ্ছ? কি ব্যাপার, তোমার কি কোনো কিছুই মনে নেই? তখন সীতা বলে যে এসব কি উল্টাপাল্টা কথা বলছেন, আপনার সাথে আমার এই প্রথম দেখা হচ্ছে। আর হ্যাঁ, আমি বিয়েতে যাচ্ছি ঠিকই, কিন্তু সেটা আপনি জানলেন কি করে? এই সব কথা শুনে আব্দুলের মাথা যেন পুরো ভো ভো করে ঘুরতে থাকে। এখন এইসব স্বপ্ন নাকি অন্য কিছু, এটা পরীক্ষা করার জন্য সে প্লেন থেকে নামার সময় সীতাকে বলে যে এক্ষুনি ওই ব্যাগটা পড়ে যাবে। আর দেখতে দেখতে দেখা যায় সত্যি সত্যি তখন ব্যাগটা মহিলার গায়ের উপরে পড়ে যায়। সীতা তো এইটা দেখে বেশ ইমপ্রেসড হয়ে ভাবে যে আরে এই লোক তো দেখি ফিউচার প্রেডিক্ট করতে পারে। আব্দুল এরপর এয়ারপোর্টে এসে যখন ব্যাগ কালেক্ট করতে যাবে তখনই তার মনে পড়ে যে আজ উপর থেকে একটা কাঁচ ভেঙে পড়বে আর সেটা একটা বাচ্চা মেয়েকে আঘাত করবে। তাই দ্রুত আব্দুল সেই বাচ্চা মেয়েটার কাছে যায় এবং তাকে আগে থেকে সরিয়ে নেয়, যার ফলে এবার একটা বড় দুর্ঘটনা থেকে সেই মেয়েটার রক্ষা পায়। এই সব কাণ্ড দেখে সীতা তো বারবার প্রচন্ড অবাক হয়ে পড়ে। এরপর আব্দুলরা ব্যাগ কালেক্ট করে আর আগের মতোই আব্দুল সীতাকে তাদের সাথে যেতে বলে। তবে এখানে সীতা আগের বারের মতোই প্রথমে যেতে রাজি না হলে আব্দুল তখন নিজ থেকেই তার আইডি কার্ড, প্যান কার্ড এই সব দিয়ে জানায় যে তুমি আমার সাথে একটা সেলফি তোলো আর এরপর তোমার স্টোরিতে দিয়ে জানাও যে আমার সাথে করে তুমি বের হয়েছো। এখন এই সব কথা শুনে সীতা বলে, আরে তুমি আমার মনের কথা বললে কিভাবে? ব্যাপারটা তো বেশ রহস্যজনক। কিন্তু সীতা তো আর জানে না আব্দুল ইতিমধ্যে এই পুরো কাহিনী দেখে ফেলেছিল। যাই হোক, আগের বারের মতোই মূর্তি আর বাসা তার জন্য অপেক্ষা করছিল এবং তাদের সাথে আবার সীতাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। তবে আব্দুল চেষ্টা করে আগের বারের কথা তাকে মনে করানোর জন্য, কিন্তু বাসা আর মূর্তি আব্দুলের কোনো কথাই বুঝতে পারে না। আব্দুল বারবার বলতে থাকে যে তাদের সাথে গতবার কি ঘটেছিল, কিন্তু তার দুই বন্ধু বলতে থাকে যে নিশ্চয়ই তোর কোনো সমস্যা হয়েছে, নাহলে এরকম উল্টাপাল্টা কথা কেন বলবি। তখন আব্দুলের মনে হতে থাকে যে হয়তো এই ব্যাপারটা শুধুমাত্র তার সাথেই ঘটছে আর বাকি কেউই এই বিষয়টা হয়তো আজ করতে পারছে না। তবে সে নিজেকে আরো বেশি পরীক্ষা করার জন্য বলে যে তোমরা এবার ডান দিকের রাস্তা দিয়ে না গিয়ে বায়ের রাস্তায় যাও, কেননা ডানের রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু বাসা তার কথা না শুনে ডান দিকের রাস্তাতে গেলেই দেখা যায় যে হ্যাঁ সত্যিই তো একজনের অ্যাক্সিডেন্টের কারণে তাদের রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এবার সীতার সাথে সাথে মূর্তি আর বাসাও অবাক হয়ে জিজ্ঞেস করে যে আরে তুই এসব কিভাবে জানলি? তখন সীতা তার সাথে মস্কারা করে বলে যে কেন, আব্দুল যে ফিউচার প্রেডিক্ট করতে পারে তুমি জানো না? এখন পর্যন্ত সে যা যা বলেছে সব 100% ঠিক হয়েছে। এটা শুনে মূর্তি এক্সাইটেড হয়ে বলে যে আচ্ছা বলতো বন্ধু, আমি কি জরিনাকে নিয়ে সুস্থভাবে পালাতে পারবো? এটা শুনে তো সীতা অবাক হয়ে যায়, কারণ আব্দুল রাজেক জরিনাকে কিডন্যাপ করতে এসেছে এটা তো আবার সীতা জানতো না। তাই বাধ্য হয়ে এবার তাদের সীতাকে মূর্তি আর জরিনার ভালোবাসার ব্যাপারটা পুরো বলতে হয়, আর সীতাও এবার তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা বিয়ে বাড়িতে গিয়ে আগের মতোই আনন্দ করে আর সীতার সাহায্যে সহজেই জরিনাকে নিয়ে পালিয়ে আসে। আব্দুল যখন নিশ্চিন্তে গাড়ি ড্রাইভ করছিল তখনই তার মনে পড়ে যে সামনে এক লোক তার সাথে অ্যাক্সিডেন্ট করবে। এটা মনে পড়তেই আব্দুল তার গাড়িটা থামিয়ে দেয়। তবে ঠিক সেই সময় অ্যাক্সিডেন্ট না হলেও ওই রফিক নামের ছেলেটা আবারও আসে। এবার সে এসে আব্দুলের কাছে কেঁদে কেঁদে সাহায্য চাইতে থাকে। তারপর রফিক এক প্রকার জোর করেই আব্দুলদের গাড়িতে উঠে পড়ে আর তাদেরকে বলে যে সিএমকে ওরা মেরে ফেলবে, আমি সিএমকে মারতে চাই না, দয়া করে গাড়িটা স্টার্ট করো। আব্দুল যখনই গাড়িটা স্টার্ট করতে যাবে তখন জনরা এসে গাড়ি নিয়ে তাদের সামনে দাঁড়ায়। এটা দেখে রফিক গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। ঠিক তখনই আবার জন ধানুষকারকে কল করে পুরো কাহিনীটা বলে দেয়। ধানুষকার সবার পরিচয় জেনে নিয়ে তাদের জিজ্ঞেস করে যে রফিক তাদেরকে কিছু বলেছে কিনা। বাসা হুট করে বলে ফেলে যে ওই লোককে তো আমরা চিনিই না, হঠাৎ আমাদের গাড়িতে উঠে বলছে যে সিএমকে নাকি কেউ মেরে ফেলবে। আব্দুল তাকে ইশারা করে থামতে বললেও ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল, কেননা ধানুষকার বুঝতে পারে যে আব্দুলরা সব জেনে গেছে, তাই তাদের মেরে ফেলায় শ্রেয়। এর জন্য সে বন্দুক বের করে আব্দুলকে আবারও গুলি করলে আব্দুল সেখানে মারা যায়। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এবারও আব্দুল আচমকা প্লেনের মধ্যেই ঘুম থেকে ওঠে।
তার মানে প্রতিবার যখন আব্দুল মারা যাচ্ছে ঠিক তারপরেই সে আবারও এই প্লেনের মধ্যেই জেগে উঠছে। এখানে দেখা যায় যে সীতার সেই মন্ত্র পড়া থেকে শুরু করে আব্দুলের সাথে আবারও সবকিছু রিপিট হতে থাকে। এবার আব্দুল বেশ কনফার্ম হয়ে যায় যে সে হয়তো কোনো একটা টাইম লুপের মধ্যে আটকে গেছে। এখন টাইম লুপ হচ্ছে এমন একটা বিষয় যেখানে একটা নির্দিষ্ট সময় বারবার তোমার সাথে ঘটতে থাকবে, অর্থাৎ সকালবেলা থেকে বিকাল পর্যন্ত তোমার সাথে যা ঘটেছে এরপর বিকালে হঠাৎ করেই আবারও তোমাকে সকাল থেকে স্টার্ট করতে হবে, ঠিক যেমনটা আব্দুলের সাথে ঘটেছে। আব্দুল যখনই মারা যাচ্ছে ঠিক তারপরেই হঠাৎ সে জেগে উঠছে সেই প্লেনের মধ্যে, অর্থাৎ এইখানে আব্দুল যতবার মারা যাবে ঠিক ততবারই সে এই প্লেনের মধ্যে আবার জেগে উঠবে। যাই হোক, সব কিছু বুঝতে পারলেও আব্দুল বুঝতে পারছে না যে এই বিষয়টা সে কিভাবে এড়াবে। তাই সে তার প্ল্যান মোতাবেক আবারও জরিনাকে তুলে নিয়ে আসে। এরপর তার একটা অন্য রাস্তা দিয়ে রেজিস্ট্রার অফিসে গিয়ে সফলভাবে জরিনা আর মূর্তির বিয়ে সম্পন্ন করে। তবে সবশেষে এরপরে তারা জরিনা আর মূর্তিকে চেন্নাই ট্রেনে তুলে দিতে আসে। তবে এখানে তারা দেখতে পায় যে সিএমকে কে যেন মেরে ফেলেছে, আর এই কারণে পুরো দেশে একটা দাঙ্গা সৃষ্টি হয়েছে, যার ফলে ট্রেন ছাড়তে এখনো অনেক দেরি হবে। তবে ঠিক তখনই সেখানে ঘটে যায় আর এক কাহিনী। জরিনার পরিবারে ইতিমধ্যে জানাজানি হয়ে যাওয়ার কারণে তাদের পুরো পরিবার এসে আব্দুল ও মূর্তিকে মারতে থাকে। ঠিক এরকম মারামারির মধ্যেই হঠাৎ করে জরিনার ভাইয়ের এক তরোয়ালের আঘাতে আব্দুলের গলা কেটে যায়, আর আহত হয়ে সে আবারও মারা পড়ে। যাই হোক, যথারীতি আবারও আব্দুল প্লেনের মধ্যেই ঘুম থেকে ওঠে। এখানে আব্দুল যাই করুক না কেন সে একইভাবে বারবার মারা যাচ্ছিল। তাই এবার সে প্লেন থেকে নেমে প্রথম একটা রেস্টুরেন্টে গিয়ে বর্ষা, মূর্তি আর সীতাকে তার সব কথা খুলে বলে। সে তাদেরকে জানায় যে সে একটা টাইম লুপের মধ্যে আটকে গেছে, আর যার কারণে তার সাথে বারবার একই ঘটনা রিপিট হচ্ছে। প্রথমে তো তার কোনো কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু পরবর্তীতে সীতা জানায় যে তুমি কিছু মনে না করলে আমি হিন্দু পুরাণের একটা ঘটনা শেয়ার করতে পারি। আব্দুল তাকে বলে যে আমি কিছু মনে করব না, তুমি বলো। সীতা তখন বলে ব্রিটিশরা ভারতবর্ষে আগমনের আগে পাকিস্তান ছিল ভারতেরই একটা অংশ। ওই সময়ে পৃথিবীর সেন্টার ধরা হতো উজ্জয়ন নামের এক জায়গাকে, আর সেই জায়গাতেই কালা ভৈরবের একটা মন্দির ছিল। কালা ভৈরব হচ্ছে দেবতা শিবের আর এক অবতার। এই সময়ে অনেকগুলো টাইম লুপের গল্প প্রচলিত ছিল, যেমন বিক্রম বাতিলের গল্প প্রতিবারই একই স্থান থেকে শুরু হয়, কারণ রাজা বিক্রম আদিত্য টাইম লুপের মধ্যে ফেসে গিয়েছিলেন। একইভাবে উজ্জয়নের রাজাও একটা টাইম লুপের মধ্যে ফেসে যায়। একই দিন তার জীবনে বারবার ফিরে আসতে থাকে। তারপর সে যখন তার রাজ্যের মানুষের জন্য একটা ব্রিজ নির্মাণ করে, তারপরে তার এই টাইম লুপটা সমাপ্ত হয়েছিল। তার মানে এই টাইম লুপটা আসলে তৈরি হয় কোনো অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার উদ্দেশ্যে। তোমারও হয়তো এমন কোনো কাজ আছে যেটাকে তুমি সম্পূর্ণ করতে পারলেই তোমার টাইম লুপ থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। এই সব কথা শুনে আব্দুল বলে যে আমি তোমার গল্পে সবটা বুঝিনি, তবে উজ্জয়ন নামের জায়গাটা আমি চিনি। আমি যখন আমার মায়ের পেটে তখন বাবার চাকরি সূত্রে আমার পরিবার উজ্জয়নে থাকতো। একদিন হঠাৎ করেই আমার মায়ের প্রচন্ড লেবার পেন শুরু হয়। আমার বাবা দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু পথে মসজিদ আর মন্দির নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেলে সেখানে হিন্দু মুসলিমের দাঙ্গা বেঁধে যায়। দাঙ্গাকারীরা পাথর মেরে বাবার গাড়ির কাজ ভেঙে ফেলে। আমার বাবা তখন বুঝতে পারছিলেন না যে কিভাবে আমার মাকে তিনি রক্ষা করবেন। তখনই এক হিন্দু দম্পতি এসে আমার মাকে কাল ভৈরবের মন্দিরে নিয়ে যায়, আর সেখানেই আমার জন্ম হয়। এই সব শুনে সীতা এক্সাইটেড হয়ে বলে যে তুমি একজন মুসলিম হয়েও মন্দিরে জন্মগ্রহণ করেছো। তোমার আল্লাহ হোক অথবা আমাদের ভগবান, সে হয়তো তোমাকে দিয়ে কোনো এক অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চাইছে। তবে পাশ থেকে মূর্তি বলে ওঠে যে আরে তোমরা তো জিসাসের কথা বললে না, মানে বোঝো এই বোকা কার সাথে কি মিক্স করতে চাইছে। যাই হোক, আব্দুল উঠে এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে থাকে, আর সে বুঝতে পারে যে প্রতিবার সিএম এর মৃত্যুর পরে সে মারা যাচ্ছে এবং তার লুপটা আবারও রিস্টার্ট হচ্ছে। তার মানে সৃষ্টিকর্তা হয়তো তার মাধ্যমে সিএম কে বাঁচাতে চায়, কারণ মুসলিম কারো হাতে সিএম এর মৃত্যু হলে একটা বড় হিন্দু মুসলিমের দাঙ্গা সৃষ্টি হবে, আর এই সুযোগটাই ধানুষ্কার কাজে লাগাতে চায়। এর জন্যই তারা রফিকের মা বোনকে আটকে রেখে তাদেরকে মুসলিম টেররিস্ট হিসেবে সিএম কে মারতে পাঠাতে চাইছে। যাই হোক, সবকিছু বোঝার পর আব্দুল এবার সিএম এর মিটিং এ গিয়ে উপস্থিত হয়। তবে যেহেতু এবার তারা রফিকের সাথে দেখা করেনি, তাই এইবার দেখা যায় যে রফিকই সেই সিএম কে মারতে এসেছে। তবে রফিক যখন সিএম কে গুলি করতেই যাবে ঠিক তার আগেই সে তাকে আটকে ফেলে, কিন্তু হঠাৎ দেখা যায় যে তবুও কোথা থেকে যেন একটা গুলি এসে সিএম এর কপালে লাগে, আর মুহূর্তের মধ্যেই ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়।
আব্দুল আশেপাশে তাকিয়ে মঞ্চের এপাশে দাঁড়িয়ে থাকা এক ক্যামেরাম্যানকে দেখতে পায়। এ আসলে কোনো ক্যামেরাম্যান ছিল না, বরং ক্যামেরার ছদ্মবেশে সে ছিল একজন স্নাইপার। আব্দুল বুঝতে পারে যে রফিককে শুধু এখানে নিয়ে আসা হয়েছে বলির পাঠা হিসেবে ব্যবহার করতে। সিএমকে তো শুট করছে ওই ক্যামেরাম্যানই। এরপর আব্দুল রফিককে পাশে টেনে নিয়ে জিজ্ঞেস করে যে তোমাকে এখানে কে পাঠিয়েছে। জবে সে জানায় ধানুষকার। আব্দুল তাকে জানায় তার সাথে আর কে আছে। তবে রফিক কিছু বলার আগেই সেখানে ধানুষকার এসে রফিককে তার সাথে যেতে বলে। আব্দুল বলে যে রফিক আপনার সাথে যাবে না, আমি সব জেনে গেছি। ক্যামেরাম্যান দিয়ে শুট করিয়ে এখন রফিককে টেররিস্ট সাজাবেন, তাই তো? এটাই শুনে তো ধানুষকার পুরোই থ বনে যায়। সে আব্দুলের দিকে গান তাক করে বলে যে তুই এসব জানলে কি করে। তবে আব্দুল এই মুহূর্তে তার গানটা নিচে ফেলে দেয়। এরপর তার সাথে তার ফাইট শুরু হয়। এক পর্যায়ে আব্দুল বন্দুক তুলে ধানুষকারকে শুট করে দেয়, আর তারপরে কিছু পুলিশ এসে আব্দুলকে শুট করে আবারও হত্যা করে ফেলে, যার ফলে সাথে সাথেই আব্দুল আবারও সেই প্লেনে ফিরে আসে। এবার আব্দুল আবারও সোজা সিএম এর মিটিং এ যায়, আর সেখানে স্নাইপারকে সিএম কে গুলিও করতে দেখে। এরপর চুপচাপ সে স্নাইপারের পিছু করতে থাকে, যাতে সে স্নাইপারের সব ডিটেলস জোগাড় করতে পারে। তার প্ল্যান হচ্ছে যেন পরের বার সিএম এর মৃত্যুর আগে সে স্নাইপারকে বাধা দিতে পারে। যাই হোক, স্নাইপারের পিছু করতে করতে সে একটা গোডাউনে এসে পৌঁছায়। এখানে সে দেখতে পায় কিছু লোক হিন্দু আর মুসলমান সেজে অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুতি নিচ্ছিল। আসলে এরা ছিল সেই সব লোক যারা ধর্মের নামে দাঙ্গা সৃষ্টি করত। মূলত সিএম কে মারার পরে এরাই সাধারণ মানুষের মধ্যে দাঙ্গা সৃষ্টি করবে। আব্দুল এবার গোডাউনে ঢুকে চুপচাপ উপরে যেতে থাকলে এক লোক তাকে দেখে সন্দেহ করে, আর সাথে সাথে সেই লোকটা আব্দুলের উপর হামলা করে তাকে মেরে ফেলে। এবার আবারও আব্দুল প্লেনে জেগে উঠলে তারপর সে আবারও ওই স্নাইপারের পিছু নিয়ে গোডাউনে আসে। তারপর ঠিক আগের বারের মতো সে দাঙ্গাকারীদের সাথে বারবার মারামারি করতে থাকে। এভাবেই পরপর সে অনেকবার টাইম লুপের মাধ্যমে এখানে এসে তাদের সাথে ফাইট করতে থাকে। মূলত তার উদ্দেশ্য ছিল যে এখানে সবার সাথে ফাইট করে সে স্নাইপারকে আটক করে সবকিছু জিজ্ঞেস করবে। যাই হোক, অনেকবার ট্রাই করার পর সে ফাইনালি স্নাইপারকে ধরতে সক্ষম হয় এবং তাকে মারধর করে তার বাসার ঠিকানা আর রুম নম্বর জেনে নেওয়া হয়। যাই হোক, এরই মধ্যে আরেকজন এসে তাকে আঘাত করে মেরে ফেললে আব্দুল আবারও প্লেনে জেগে ওঠে। এবার সে সীতাকে নিয়ে সোজা সেই স্নাইপারের ঠিকানায় পৌঁছে যায়। রুম 404 এর কলিং বেল দিতেই স্নাইপার একটা গান হাতে এসে দরজার সামনে দাঁড়ায়। তবে সীতাকে দেখে সে কিছু আশ্বস্ত হয়ে দরজা খুলতেই পাশ থেকে আব্দুল তাকে সিলিন্ডার দিয়ে আঘাত করে বসে। এরপর চেয়ারের সাথে বেঁধে দিয়ে সীতার হাতে গান দিয়ে বলে স্নাইপারের দিকে লক্ষ্য রাখতে। আর অন্যদিকে মূর্তি আর বর্ষাকে দিয়ে রফিককেও তারা কিডন্যাপ করিয়ে নেয়। এরপর আব্দুল আবারও সিএম এর সেই কনফারেন্সে যায়। এবার স্নাইপার আর রফিক কেউই নেই, তার মানে এবার সিএম এর মরার সম্ভাবনা খুবই কম। তাই সুন্দর মতন সিএম যখন তার মিটিং শেষ করে যাচ্ছিল তখনই ঘটে অন্য কাহিনী। দেখা যায় সিএম এর গাড়িতে হুট করে একটা বোম ব্লাস্ট হয়েছে, আর এই ব্লাস্টের কারণে আব্দুল সহ সেখানে অনেকজন মারা যায়। আব্দুল আবারও জ্ঞান ফিরে আসলে সে বুঝতে পারে না যে এই প্ল্যান কিভাবে হলো। তাই এবার সে সবাইকে নিয়ে আবারও কনফারেন্সে আসে, আর পরবর্তীতে ঠিক কি কি ঘটবে তা তাদেরকে বলতে থাকে। ঠিক আগের মতোই সিএম কে এবারও মেরে ফেলা হয় এবং ধানুষকারের ঠিক করার লোকেরা সেখানে এসে দাঙ্গাও বাঁধিয়ে দেয়। ধানুষকার সবার মাঝে পরিস্থিতি সামাল দেওয়ার অভিনয় করছিল, তবে ঠিক তখনই তার সামনে গিয়ে দাঁড়ায় আব্দুল। আব্দুল তাকে মারতে মারতে বলে যে আমি তোকে ভালো করে জানি, তুই হচ্ছিস আসল কালপ্রিট। আমি ভেবেছিলাম তুই শুধু সিএম কে মারতে চাস, কিন্তু এখন দেখছি যে তোরা নিজেদের নোংরা পলিটিক্সের জন্য তোরা নিরীহ সাধারণ মানুষগুলোর মাঝে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছিস। তখন ধানুষকার হাসতে হাসতে বলে এখন এসব বলে আর কি লাভ, সিএম তো অলরেডি মারা গেছে আর দাঙ্গাও শুরু হয়ে গেছে। এখন তুই বা কি করতে পারবি? বড়জোর আমাকে মেরে ফেলবি, কিন্তু তাতে কি তোর সময় ফিরে আসবে? আব্দুল তখন বলে তোকে মেরে সময় না ফেরত পেলেও নিজেকে মেরে তো ফেরত পাবো। এই বলে আব্দুল নিজের মাথায় গুলি করে দেয়, যার ফলে আব্দুলের আবারও প্লেনে জ্ঞান ফিরে আসে। অন্যদিকে আমরা ধানুষকারকেও ঘুম থেকে লাফিয়ে উঠতে দেখি। আসলে এখানেই ঘটে এক মজার টুইস্ট। এই মুহূর্তে আমরা জানতে পারি যে আব্দুল শুধু একা নয়, বরং ধানুষকারও ঠিক একই টাইম লুপের মধ্যে আটকে গেছে, যার কারণে ধানুষকারও আব্দুলের সাথে সাথে পূর্বের সকল লুপের কথাই মনে থাকে। আর এই কারণে সে তার প্ল্যান বারবার চেঞ্জ করে সিএম কে মারতে সক্ষম হচ্ছে। এখন তোমাদের মনে হতে পারে যে ধানুষকার কিভাবে এই টাইম লুপের ভিতর ঢুকলো। এবার তোমাদেরকে জানায় যে যখন আব্দুল একবার ধানুষকারকে গুলি করে মেরে ফেলেছিল তখন ধানুষকারের বডিটা আব্দুলের গায়ের উপরে পড়ে, আর ঠিক সেই সময় আব্দুলের গায়ে থাকা রক্ত ধানুষকারের ব্লাডের মধ্যেও মিশে যায়।
আর এই কারণেই এক বিক্রিয়ার মাধ্যমে ধানুষকারেরও ঠিক সেম টাইম লুপটা অ্যাক্টিভ হয়ে পড়ে। যেহেতু ধানুষকারেরও ঠিক একই টাইম লুপ ঘটছে, তাই এই সব কথাগুলো সে এমপি পারাম ধাওয়ানকে গিয়ে জানিয়ে দেয়। তবে পারাম ধাওয়ান তার কথা তো বিশ্বাসই করে না, উল্টো তাকে বকাবকি করে বলে যে এখানে কি কোনো সিনেমা চলছে, তুমি এসব আজে বাজে কথা কেন বলছো বলো তো, তোমার মতলবটা আসলে কি। ধানুষকার তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করলেও সে কিছুতেই বিষয়টা সিরিয়াসলি নিতে চায় না। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে এসে বলে যে স্যার, আপনার আগামীকালের মিটিংয়ের ভাষণ আমরা প্রস্তুত করে ফেলেছি। তবে এখানেই পারাম ধাওয়ান তার সামনে যখন ভাষণ প্র্যাকটিস করতে যায়, তখন ধানুষকার তার আগেই গড়গড় করে পুরো ভাষণটা বলে দেয়। এই কাণ্ড দেখে পারাম ধাওয়ান এবার বেশ অবাক হয়ে যায়, আর সে বুঝতে পারে যে না, ধানুষকার হয়তো সত্যি টাইম লুপের মধ্যে আটকে গেছে। তবে বিশ্বাস করার পর পারাম ধাওয়ান তাকে বলে যে তুমি যেহেতু এত কিছুই জানো, তাহলে এসব কিছু ঠিক করছো না কেন। তখন সে জানায় প্রতিবার আমাদের প্ল্যান মতো করে কনফারেন্স শুরু হয়। রফিক ব্যারিকেডে গিয়ে দাঁড়ায় আর স্নাইপার শুট করে সিএমকে মেরে ফেলে, কিন্তু এখানে এমন একজন আছে যে মারা যাওয়ার সাথে সাথে এই পুরো টাইমটা আবারও রিপিট হয়। তাই যে করেই হোক আমাদের আব্দুল নামের ওই ছেলেটাকে আটকাতে হবে। তখন পারাম ধাওয়ান বলে যে কে এই আব্দুল আর সে কি চায়। জবাবে ধানুষকার জানায় সেটা তো আমিও জানি না, তবে আমি এমন কিছু মানুষকে চিনি যারা আব্দুলকে চেনে, তাই এবার আমি দেখছি কি করা যায় তার সাথে। এদিকে আমরা আব্দুলকে দেখি যে কিনা ধানুষকারের আস্তানায় গিয়ে বলে যে আমাকে ধানুষকার স্যার পাঠিয়েছে রফিক আর তার মাকে নিয়ে যেতে। তবে আব্দুলের কথায় বাকি পুলিশদের কেমন যেন সন্দেহ হয়, তাই আব্দুল বলে আমি ধানুষকার স্যারকে কল করছি। এরপর আব্দুল ধানুষকারের নাম্বারে মিথ্যা ডায়াল করতে যাবে, ঠিক তখনই একজন পুলিশ অফিসারের কাছে ধানুষকারের কল করে। এবার তো আব্দুল ধরা পড়ে যায়, তাই সে সেখানে থাকা সবার সাথে মারামারি শুরু করে। আর কিছুক্ষণ মারামারি করার পর আব্দুল রফিকের মা ও বোনকে উদ্ধার করতে সক্ষম হয়। পথে আব্দুল রফিককে তার মাদের সাথে যা যা হয়েছে তার জবানবন্দি ফোনে রেকর্ড করতে বলে, যাতে করে সে এটাকে পরবর্তীতে প্রমাণ হিসেবে কাজে লাগাতে পারে। যার ফলে রফিকের মা তার জবানবন্দিতে বলে কিছু বছর আগে রফিকের বাবাকে পুলিশেরা আতঙ্কবাদী সন্দেহে গ্রেফতার করেছিল। মুক্তি পাওয়ার পর রফিকের বাবার কোথাও চাকরি না পেয়ে সে সামাজিকভাবে লাঞ্ছিত হয়ে ধুকে ধুকে মারা যায়। এরপর রফিক তার পড়াশোনা ছেড়ে দিয়ে অনেক কষ্টে একটা ভালো চাকরি জোগাড় করে। সবকিছু বেশ ভালোই চলছিল, তবে কিছুদিন আগে পুলিশ এসে রফিককে ধরে নিয়ে যায়। রফিক কিভাবে যেন লুকিয়ে আমাদেরকে একদিন কল করে কোনো একটা সেফ জায়গায় যেতে বলে। যখন আমরা বাসা থেকে যাওয়ার জন্য বের হচ্ছিলাম, তখনই পুলিশ আমাদেরকেও ধরে নিয়ে আসে। এবার এই জবানবন্দি নেওয়ার পর আব্দুল সেই স্থানে এসে দাঁড়ায় যেখানে রফিক তাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছিল। আব্দুল জানতো যে রফিক এই সময় এখান থেকে পালানোর চেষ্টা করবে, আর তার ধারণা মতে রফিকও এখানে এসে পড়ে। তবে পিছে ফিরতেই দেখা যায় এটা রফিক নয়, বরং সেই স্নাইপার। আসলে ধানুষকার যেহেতু সব জানতে পেরেছিল, তাই সে ধারণা করেছিল যে আব্দুল রফিককে নেওয়ার জন্য এখানে আসবে, আর এর জন্যই সে সেখানে রফিকের বদলে স্নাইপারটাকে পাঠায়। যাই হোক, স্নাইপার পিছনে ফিরেই আব্দুলের উপরে লাগাতার গুলি করতে থাকে। আব্দুল কোনো রকম দৌড়ে গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে, তবে স্নাইপার একটা ড্রোন বোমা সেট করে দিয়ে সেটা দিয়ে আব্দুলদের গাড়ি ব্লাস্ট করে দেয়, যার ফলে আব্দুল আবারও সেখানেই মারা যায়। এবার আব্দুল সোজা স্নাইপারের ঠিকানায় চলে আসে, যাতে সে আগে থেকেই স্নাইপারকে আটক করে ফেলতে পারে। তবে 404 নম্বর রুমে নক করতেই দুজন আর্মি অফিসার দরজা খোলে। ঠিক তখনই স্নাইপার পিছনে শীষ বাজিয়ে আব্দুলের দৃষ্টি আকর্ষণ করে। আব্দুল তো তাকে দেখেই ধাওয়া শুরু করতে থাকে এবং একটা সময় স্নাইপার লিফট ধরে নিচে চলে যায়। আব্দুল অন্য একটা লিফট ধরে নিচে যাওয়ার জন্য লিফটের সামনে এসে দাঁড়ায়। ঠিক তখনই সেখান থেকে রফিক বের হয়ে কাঁদতে কাঁদতে আব্দুলকে গুলি করে দেয়। আব্দুল আবারও প্লেনে জেগে ওঠে। এবার সে সোজা সিএম এর কনফারেন্সে পৌঁছায়। তবে আব্দুল লক্ষ্য করে না সেখানে স্নাইপার আছে না আছে রফিক। সে তো কিছুই আটকায়নি, তাহলে এবার তো এখানে স্নাইপার আর রফিকের থাকার কথা ছিল। এই সব ভাবতে ভাবতে সিএম তার কনফারেন্স শেষ করে সেখান থেকে চলে যায়। এরপর আব্দুল দেখে এবার সিএম এর কিছুই হয়নি, আর তখনই ধানুষকার একটা রিমোট চাপ দিয়ে সিএম এর মঞ্চটা পুরো ব্লাস্ট করে দেয়। এরপর আব্দুলের কাছে এসে বলে যে রফিক আর শুটারকে জায়গা মতো না দেখে অবাক হয়েছো তাই না? এরপরে তো সিএম এর মৃত্যু তুমি আটকাতে পারোনি। শোনো, এই দিন শুধু তোমার একার রিপিট হচ্ছে না, আমিও বারবার এই একটা দিনেই আটকে আছি। আমি সিএমকেও মারবো, দাঙ্গাও বাঁধাবো, তবে আমি চাই না তুমি আমার পথে আসো, তাহলে তোমার পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন কাউকে আমি ছাড়বো না।
তুমি তো জানোই আমি কি করতে পারি। এবার মরে যাওয়ার পর তুমি এই ড্রিমটা ক্রস করবে, আমি চাই না আমাদের আর দেখা হোক। এই বলে ধানুষ্কার আব্দুলকে গুলি করে দেয় এবং আব্দুলের আবারও ঘুম ভাঙে প্লেনে। এবার সে কি করতে পারে এই সব চিন্তা করে সে প্লেন থেকে নেমে সোজা সীতা, মূর্তি আর বাশারের সাথে এই ব্যাপারে আলোচনা করতে থাকে। আব্দুল বলে যে ধানুষ্কা সিএমকে স্নাইপার দিয়ে মারতে চেয়েছে, আর নয়তো তার গাড়িতে বোমা ফিট করেছে। অথচ সে চাইলে তো স্টেজে বোমা বিস্ফোরণ করতে পারত, তাহলে তো আরো বেশি মানুষ মারা যেত যেমনটা ধানুষ্কার চায়। তাহলে তার মানে ওই সময় স্টেজে এমন কেউ উপস্থিত ছিল যাকে কিনা ধানুষ্কার বাঁচাতে চায়। মূর্তি বলে এটা সিএম এর ছেলে মুগিলান হতে পারে। আব্দুল বলে যে যেবার গাড়িতে ব্লাস্ট হয়েছিল সেবার মুগিলান সিএম এর সাথেই ছিল, তার মানে এটা মুগিলান না। তবে মুগিলানকে দিয়ে আজকের কনফারেন্সটা কোনো রকম ক্যান্সেল করাতে পারলে সিএম কেও বাঁচানো যাবে, আর এই দাঙ্গারও সূত্রপাত হবে না। ঠিক তখনই সীতার টিভিতে সিএম এর ছেলে মুগিলানকে দেখে, যে কিনা তামিম বানের অ্যাক্সিডেন্ট নিয়ে টিভিতে ইন্টারভিউ দিচ্ছিল। তারা বুঝে উঠতে পারছিল না যে কিভাবে মুগিলানের সাথে তারা মিট করবে। তখন আব্দুলের মনে পড়ে প্লেনে মিট হওয়া সেই মন্ত্রী ভানাক্কারামের কথা। এবার সীতাকে অ্যাসিস্ট্যান্ট সাজিয়ে তারা ভানাক্কারামকে কল করে বলে যে যদি সে 10 মিনিটের জন্য মুগলিনের সাথে তাদের মিটিং ফিক্স করিয়ে দিতে পারে তাহলে তার অ্যাকাউন্টে সাথে সাথে 500 কোটি টাকা ট্রান্সফার করে দেওয়া হবে। এটা শুনে তো ভানাক্কারাম সাথে সাথে রাজি হয়ে যায় আর মুগিলানের সাথে আব্দুলদের মিটিং ফিক্স করিয়ে দেয়। এরপর আব্দুলরা যখন তার সাথে দেখা করতে যায় তখন সেখানে দেখা যায় যে পারামদাবান, ভানাক্কারাম সবাই উপস্থিত। মুগিলান তার কাছে তাদের বিজনেস সম্পর্কে জানতে চাইলে আব্দুল বলে যে আমার কোনো বিজনেস নিয়ে কথা নেই স্যার, আমি এখানে একটা কথা জানাতে এসেছি। আজ রাত্রে সিমকে মেরে ফেলা হবে, আর এই মৃত্যুকে কেন্দ্র করে মানুষ ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করবে। তখন মুগিলানের কাছে সিএম এর কল আসে। সে আব্দুলের কথা পাত্তা না দিয়ে পারামদাবানকে আব্দুলের ব্যাপারটা সামলানোর দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর পারামদাবান মন্ত্রী ভানাক্কারাম সহ আব্দুলদের সবাইকে গোপন আস্তানায় নিয়ে আসে। ভানাক্কারামকে তো সে উল্টো করে ঝুলিয়েই রাখে আর বাকি সবাইকে চেয়ারে বেঁধে মারধর করে। এরপর পারামদাবান আব্দুলের কাছে এসে বলে তামিম বানানের সাথে তোমার কি কানেকশন? সে এসব কথা মুগিলানকে বলতে বলেছে তাই না? ঠিক তখনই আব্দুল এখানে জানতে পারে যে পারামদাবান সিএমকে মারার জন্য তামিম বানানকেও হাত করতে চেয়েছিল, কিন্তু তামিম বানান কিছুতেই তাতে রাজি হয়নি। এর জন্য প্ল্যান করে তাকে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে তাকে এই পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পারামদাবান ভেবেছিল যে তামিম বানান হয়তো অ্যাক্সিডেন্টের আগে আব্দুলকে সব জানিয়ে গেছে আর এর জন্যই আব্দুল মুগলানের কাছে গিয়েছে। তবে আব্দুল এখানে একটা বুদ্ধি খাটিয়ে বলে যে আমাকে তামিম বানান নয় বরং ধানুষ্কার স্যার পাঠিয়েছে, সে হয়তো আপনার উপরেও কোনো খেলা খেলতে চাইছে। এভাবে সে পারামদাবানের মনে ধানুষ্কারের প্রতি সন্দেহ তৈরি করে। এই সব শুনে পারামদাবান ধানুষ্কারকে কল করে বলে যে তুমি আমার সাথে ডাবল গেম খেলছো তাই না? আমার কাছ থেকে টাকা খেয়ে তুমি মুগলানকে সবটা বলে দিচ্ছ, আমি তোমার খেলা এখানেই শেষ করে ফেলবো। কিন্তু ধানুষ্কার বলে ও আমার লোক নয় স্যার, আমি সামনাসামনি সব এক্সপ্লেন করব, কিন্তু ততক্ষণ ওর গায়ে যেন একটা আচরণ না পড়ে। তবে এখানে পারামদাবান তো অনেক ক্ষেপে গিয়েছিল। ঠিক তখনই সেখানে বাইরে থেকে মূর্তি আসে। মূর্তি নিজেকে আব্দুলদের পরিচয় দিলে পারামদাবান তাকে আব্দুলের চোখের সামনে মেরে ফেলে। এরপর সীতাকেও এক থাপ্পড় দিয়ে সে নিচে ফেলে দেয়। আব্দুল এটা দেখে রেগে গিয়ে তাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। পারামদাবান তাকে রেগে মারতেই যাবে, ঠিক সেই সময় ধানুষ্কার তাকে শান্ত করে আর সবকিছু সামলে নেওয়ার আশ্বাস দিয়ে কনফারেন্সে অ্যাটেন্ড করতে বলে। এরপর পারামদাবান সেখান থেকে চলে গেলে ধানুষ্কার মূর্তিকেও গুলি করে মেরে ফেলে। এটা দেখে আব্দুল কাঁদতে কাঁদতে বলে যে স্যার আমার আপনার সাথে লাগতে আসাটা ঠিক হয়নি, আমি বুঝতে পারিনি যে এত পাওয়ারফুল মানুষ আপনার সাথে জড়িত, দয়া করে আমাকে গুলি করে দিন। আজকের দিন যদি পার হয়ে যায় তাহলে আমার ফ্রেন্ডরা সত্যি সত্যি সবাই মারা যাবে। তবে ধানুষ্কার তার কথা শুনে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এখন আব্দুলকে যদি আবার টাইম লুপে যেতে হয় তাহলে তাকে যে করে হোক মরতে হবে, কিন্তু তার হাত পা তো বাঁধা, সে কিভাবে নিজেকে শেষ করবে? এভাবে আব্দুল সেই রুমে কান্না করতে থাকে আর রাতে সেই কনফারেন্সও শুরু হয়ে যায়। এর কিছুক্ষণ পর হঠাৎ সে দেখতে পারে যে সীতার জ্ঞান তখন ফিরে আসছে। এটা দেখে আব্দুলের মনে একটা আশা সঞ্চয় হয়। সে দেখতে পায় যে সীতার পাশে একটা ধারালো লোহা পড়ে আছে। তাই আব্দুল সীতাকে দ্রুত সেটা তার কাছে দিতে বলে, আর সীতা সেটা দিলে আব্দুল এক ঝাঁপ দিয়ে সে লোহার রডের মাধ্যমে তার মৃত্যু ঘটায়, যার কারণে আব্দুলের আবারও টাইম লুপ হয় এবং সে প্লেনে ফিরে আসে।
ইতিমধ্যে ধানুষকারেরও তার বাসায় ঘুম ভাঙে আর সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে চেঁচামেচি করতে থাকে। সে কিছুতেই বুঝতে পারে না যে আব্দুল কিভাবে মারা গেল। এদিকে আব্দুল তো এবার জানে যে ধানুষকারের সাথে কে কে জড়িত, তাই সে এবার তামিম বানানের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয়, কারণ সেই একমাত্র ব্যক্তি যে কিনা সিএম এর বিশ্বস্ত লোক এবং আব্দুলকে সাহায্য করতে পারে। তাই প্লেন থেকে দ্রুত নেমে সে তামিম বানানের অ্যাক্সিডেন্টের স্থানে পৌঁছায়। তবে ততক্ষণে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে সে ট্রাফিক পুলিশের কাছ থেকে তামিম বানানের অ্যাক্সিডেন্ট হওয়ার সময় জেনে নেয়। এরপরে আবারও সে নিজে নিজে মৃত্যুবরণ করে বারবার সেই স্থানে যেতে থাকে, কিন্তু এত চেষ্টা করার পরেও সে তামিম বানানকে বাঁচাতে ব্যর্থ হয়। শেষবার সে সময়ের আগে তামিম বানানের কাছে পৌঁছাতে পারলেও ধানুষকারের লোকরা তাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে, যার কারণে এবার যখন সে আবার এয়ারপোর্ট থেকে বের হয় তখন সে দেখতে পায় ধানুষকার অলরেডি তার টিম নিয়ে তাকে আটকানোর জন্য সেখানে দাঁড়িয়ে আছে। তাই আব্দুল তাদেরকে দেখে দৌড়ে এক স্থানে গিয়ে দাঁড়ায়। ধানুষকার ভাবে এবার সে এখান থেকে আব্দুলকে আটকে রাখবে, কিন্তু তখনই উপর থেকে সেই কাজটা পড়ে আব্দুলের মৃত্যু হয়। ধানুষকার তাকে জীবিত ধরতে না পেরে হতাশ হয়ে পড়ে। পরের বার ধানুষকার আবারও তার লোকদের পাঠায় আব্দুলকে ধরার জন্য, আর এবার সে তার মেন লোকদের বারবার বলে দেয় আব্দুলকে যাতে কার্গো এক্সিট থেকেই ধরে নিয়ে আসা হয়, সে যাতে মেন গেট দিয়ে যেতে না পারে। তবে আব্দুলও জানতো যে তার সাথে এমন কিছুই হবে, তাই সে প্লেন সম্পূর্ণ ল্যান্ড করার আগেই ইমার্জেন্সি এক্সিট দিয়ে বেরিয়ে পড়ে। আর এরপর সে একটা গাড়ি নিয়ে সোজা তামিম বানানকে উদ্ধার করে নিজের গাড়িতে তুলে নেয়। তারপর ধানুষকারের লোকেরা ফোন করে এই কথা তাকে জানিয়ে দেয়। এদিকে তামিম বানানে আব্দুলকে জিজ্ঞেস করে যে সে এমনটা কেন করছে। জবাবে আব্দুল তাকে সব ঘটনা খুলে বলে। আব্দুলের এই সব কথা শুনে তামিম বানান তার কথা বিশ্বাস করে আর তাকে সিএম এর লোকেশন সম্পর্কে জানিয়ে দেয়। এদিকে তখন পুলিশের লোকেরাও তাদের গাড়ির পিছু করতে শুরু করে। এক পর্যায়ে আব্দুল তার কাছ থেকে লোকেশন জেনে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে, আর পুলিশ এসে চেক করতে দেখতে পায় যে সেখানে আব্দুলের কোনো টিকিটাও নেই। অন্যদিকে সিএম আর মুগিলান আসে তাদের নিজস্ব মন্দিরে পুজো করতে। পারামধাবান আর ধানুষকার এসেছিল সিএম কে কনফারেন্সে নিয়ে যেতে। এরপর দেখা যায় পুজো শেষ করার পর হঠাৎই সিএম এর বুকে একটা ব্যথা ওঠে, আর এই কারণে সে ওই কনফারেন্সটা ক্যান্সেল করে দিতে বলে। এটা দেখে তারা দুজনেই তো বেশ সন্দেহে পড়ে যায়। তাই পারামধাবান বলে যে এত গুরুত্বপূর্ণ একটা কনফারেন্স নির্বাচনের আগে ক্যান্সেল করলে ব্যাপারটা ভালো হবে না। তখন মুগলিন বলে বাবা যেহেতু যেতে চাইছে না, আমরা লাইভে কনফারেন্সটা হ্যান্ডেল করে নেব। তবে পারামধাবান বাড়িয়ে বলে যে এত মানুষ অপেক্ষা করবে সিএম কে এক ঝলক দেখার জন্য, আমার মনে হয় 10 মিনিটের জন্য হলেও তার কনফারেন্সে যাওয়া উচিত। কিন্তু এবার সিএম তার দিকে তাকিয়ে বলে যে হ্যাঁ, 10 মিনিটের জন্য আমি ওখানে যাই আর তুমি আমার জীবনের চ্যাপ্টার আজীবনের জন্য ক্লোজ করে দাও। কি সত্যি বলছি তো? ঠিক তখনই সেখানে থাকা দেবতা মূর্তির পিছন থেকে আব্দুল বেরিয়ে আসে, আর এখানেই সবাই বুঝতে পারে যে আব্দুল ইতিমধ্যে সিএম কে সব কথা বলে দিয়েছে। তাই পারামধাবান এবার আব্দুলকে বলে আমি সিএম এর সাথে 30 বছর ধরে আছি, তুমি কিভাবে বুঝলে যে সে তোমার কথা বিশ্বাস করবে? এসব বলে সে সিএম কেও কনভিন্স করার চেষ্টা করতে থাকে। তবে তখনই ধানুষকার পারামধাবানকে বলে আরে এত নাটক করার কি দরকার লিডার, আমরা যে কাজটা কনফারেন্সে করতে পারতাম সেটা তো এখানেও করতে পারি, তাই না? এই বলে সে আব্দুলের পায়ে শুট করে দেয়। এরপর সে মুগালানের বুকেও গুলি চালিয়ে দেয়। আব্দুল কোনো মতো উঠে ধানুষকারের সাথে ফাইট করতে থাকে। অন্যদিকে পারামধাবান সিএম কে মারার প্রচুর চেষ্টা চালাতে থাকে। আব্দুল সিএম কে বাঁচাতে গেলে সেই সুযোগে ধানুষকার গান নিয়ে সিএম এর দিকে গুলি করে বসে। তবে এবার আব্দুল লাফ দিয়ে গুলিটা নিজের বুকে বাঁধিয়ে নেয়, আর ততক্ষণে সিকিউরিটিরা এসে ধানুষকারকে পুরো এফোর করে ফেলে। তো ফাইনালি আব্দুল তার নিজের জীবন দিয়ে সিএম কে বাঁচিয়ে এই টাইম লুপটা ক্লোজ করে ফেললো। কিন্তু কাহিনী এখনো শেষ হয়নি। এবার আমরা আব্দুলকে আবারও দেখতে পারি হসপিটালের বিছানায়। তার মানে তখন গুলি খাওয়ার পরেও আব্দুল মারা না গিয়ে বেঁচে ছিল, আর যার কারণে তার টাইম লুপটা আর কন্টিনিউ হয়নি। তো বুঝতেই পারছো ফাইনালি সেই অভিশপ্ত একটা দিন আব্দুলের জীবন থেকে কেটে যায়। আর ঠিক তখনই সিএম এসে আব্দুলকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। এদিকে আমরা সীতাকে দেখি, যে কিনা মূর্তি আর বাশারের সাহায্যে জরিনাকে নিয়ে হসপিটালে এসে হাজির হয়। এরপর আব্দুলকে বলে স্যার, আমি আপনার কথা মতোই কাজ করেছি, আমি জরিনাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। এখন প্রশ্ন হচ্ছে সীতা এখানে আব্দুলকে কেন স্যার বলছে? আসলে এই কাহিনীটা ছিল লাস্ট টাইমে টাইম লুপে। সেই সময় প্লেনে আব্দুল তাকে
তার নিজের আসল পরিচয় না দিয়ে একটা ফেক পরিচয় দেয়। সে বলেছিল যে আমি হচ্ছে রয়ের এজেন্ট এবং সরকারের একটা গোপন কাজ করার জন্য আমি একটা মিশনে নেমেছি। আমি তোমাকে 6 মাস ধরে চিনি এবং তোমার প্রতিটা পদক্ষেপ আমি ফলো করছি, তাই আমি যেভাবে বলবো সেভাবে যদি তুমি কাজ করো তাহলে দেশের বড় একটা উপকার হবে। এই সব ভুজুং ভাজুং বুঝিয়ে সে জানায় যে জরিনা নামের একটা মেয়েকে তোমাকে কিডন্যাপ করে আমার কাছে নিয়ে আসতে হবে। আর ঠিক সেভাবেই সীতা কোনো কিছু না বুঝে জরিনাকে এখানে কিডন্যাপ করে নিয়ে আসে। তো ফ্ল্যাশব্যাক থেকে প্রেজেন্টে আসলে দেখা যায় যে সীতার পিছু পিছু জরিনার পরিবারও সেখানে চলে এসেছে আর তারা এবারও আব্দুলের উপরে হামলা করে দেয়। তবে কি আব্দুল আবারও মারা যাবে নাকি নতুন কোনো লুপের সৃষ্টি হতে যাচ্ছে? ঠিক এমন নেভার এন্ডিং একটা প্রশ্ন রেখে এই অসম্ভব থ্রিলার মুভিটা এখানেই সমাপ্ত হয়। জানি এই মুভিটা অনেক পেঁচানো গোছানো, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে ডিটেল ভাবে এক্সপ্লেন করার জন্য। আমার কাছে তো এই মুভিটা অসাধারণ লেগেছে, ঠিক যেন হলিউডের মুভির চেয়েও কম নয়। তো তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে জানিও, আর সেই সাথে সাথে ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।